স্বপ্না তার পরিবারের সঙ্গে একটি মফস্বল এলাকায় বাস করে। সে তার স্বামী রিকি এবং শাশুড়ি মা মোনা দেবীর সঙ্গে সংসার করে। তারা যথেষ্ট পরিমাণে ধনী ছিল না, কিন্তু রিকি যে পরিমাণ টাকা রোজগার করে তাই দিয়েই তাদের হেসে খেলে দিন চলে যায়। তবে এরকম পরিবারে প্রত্যেকদিন মাছ মাংস খাওয়া সম্ভব নয়, তাই রিকি এবং তার মা ডাল ভাত এবং ডিম খেতেই বেশি পছন্দ করে। তবে স্বপ্না ছিল একেবারে অন্য ধরনের। সে ভাত এবং মাছের ঝোল ছাড়া অন্য কোনো খাবার খেতে চায় না। একদিন রিকি বাজার থেকে আসার পর, স্বপ্না, আমি তাড়াতাড়ি কাজে বেরোবো, তাই তুমি দুপুরে রান্নাটা করে ফেলো। আমি খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। আজকে আমি কলমি শাক আর ডিম নিয়ে এসেছি, তাই তুমি শাক ভাজা আর ডিমের ঝোল রান্না করে দাও, বুঝেছো? ডিমের ঝোল রান্না করব মানে? এই যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি তোমাকে বললাম আমার পাবদা মাছ খেতে ইচ্ছে করছে, আর আজকে আমি কত শখ করেছিলাম পাবদা মাছের বড়ি দিয়ে ঝোল আর ভাত খাবো। তুমি আমার জন্য পাবদা মাছ নিয়ে আসোনি তাহলে? কি, তুমি পাবদা মাছ খাবে? তোমাকে তো গতকাল সকালে বড় বড় কাতলা মাছ নিয়ে এসে দিলাম, আর আজকে তুমি আবার পাবদা মাছ খাবে বলছো? তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তোমার মধ্যবিত্ত পরিবারে বিয়ে হয়েছে। তোমার যদি ধনী পরিবারে বিয়ে হতো তাহলে তুমি প্রত্যেকদিন এরকম দামি দামি মাছের ঝোল আর ভাত খেতে, কিন্তু আমার পক্ষে তোমাকে এত দামি মাছ খাওয়াটা সম্ভব নয়। আমি তোমার কাছে পাবদা মাছ খেতে চাইলাম বলে তুমি আমাকে এত কথা শোনাচ্ছ কেন? বিয়ের পর যে বলেছিলে তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে, সেই কথা এখন মনে নেই বুঝি? আর পাবদা মাছের কতই বা দাম যে তুমি পাবদা মাছ কিনে নিয়ে আসতে পারছো না? বিয়ের পর তোমার ভাত খাবারের দায়িত্ব নেবো বলেছিলাম ঠিকই, কিন্তু তাই বলে দামি দামি মাছের ঝোলের দায়িত্ব নেবো সেটা তো বলিনি। আর এখন পাবদা মাছের 500 টাকা কেজি, সুতরাং আমার পক্ষে পাবদা মাছ কেনা সম্ভব নয়। এই বলে রিকি স্নান করার জন্য শৌচালয়ে চলে যায়। আর পাবদা মাছ খাওয়া হবে না ভেবে স্বপ্না ভীষণ পরিমাণে মন খারাপ করে বসে থাকে। কিছুক্ষণ পর সে রান্নাঘরে যায় এবং তার স্বামী ও শাশুড়ি মায়ের জন্য ডিমের ঝোল, শাক ভাজা এবং ভাত রান্না করে। দুপুরবেলা যখন তার শাশুড়ি মেয়ে এবং স্বামী খেতে বসে তখন স্বপ্না মুখ কালো করে খাবার পরিবেশন করে। মোনা দেবী এবং তার ছেলে বুঝতে পারে আজকে মাছ রান্না করা হয়নি বলে স্বপ্নার মন ভালো নেই, কিন্তু তবুও তাদের কিছু করার থাকে না। নিরুপায় হয়ে তারা দুজনে খাওয়া শুরু করে। ইস বৌমা, এ তুমি কি রান্না করেছো? আমি তো খেতেই পারছি না। এই ডিমের ঝোল আর শাক একেবারে নুন পোড়া। ছি, এই খাবার খাওয়া যায় নাকি? খাবারে এত নুন দিয়েছো কেন তুমি? এই বলে মোনা দেবী থুথু করে মুখ থেকে খাবার বাইরে ফেলে দেয়। অন্যদিকে খাবারে বেশি পরিমাণে নুন দেওয়ার ফলে রিকিও খাবার খেতে পারে না, তাই তার স্বপ্নের উপর ভীষণ রাগ হয়। আসলে রান্না করার সময় স্বপ্না ইচ্ছা করে রান্নাতে বেশি পরিমাণে নুন দেয়। আমি যখন মাছের ঝোল আর ভাত খেতে পারবো না তখন আপনাদেরকেও ডিমের ঝোল ভাত খেতে দেব না। এমন নুন দেব যাতে আপনারা ডিমের ঝোল খাওয়ার নামই ভুলে যাবেন। এভাবে স্বপ্নায় ইচ্ছা করে খাবারে বেশি নুন দেওয়ার ফলে সেই খাবার কিছুতেই কেউ মুখে তুলতে পারে না। তখন তার স্বামী ভালো করেই বুঝতে পারে যে স্বপ্না আজকে মাছের ঝোল ভাত খেতে পারেনি বলে রান্নার উপর নিজের রাগ প্রকাশ করেছে। এর ফলে রিকি খাবারের পাত ছেড়ে উঠে চলে যায়। শাশুড়ি মেয়ে এবং স্বামী খেতে পারেনি দেখে স্বপ্না মনে মনে খুবই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, মোনা, কালকে আমার ছেলের বউয়ের স্বাদ আছে। ওর 7 মাস হতে চললো, তাই তুই আর তোর ছেলের বউ কালকে দুপুরবেলা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবি, কেমন? আমি পাড়ার সব মহিলাদের নিমন্ত্রণ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, কালকে দুপুরবেলা আমি আর আমার ছেলের বউ ঠিক সময় মতো তোদের বাড়িতে চলে যাব। হ্যাঁ রে, আর মনে করে আসিস কিন্তু। আমি সবার জন্য ভালো ভালো মাছের আয়োজন করেছি, কারণ এই অনুষ্ঠানে তো মাংস খাওয়াতে নেই, তাই আমি ঠিক করেছি সবাইকে ভালো ভালো মাছ রান্না করে খাওয়াবো। এই বলে বিমলা দেবী সেখান থেকে চলে যায়। আর নিমন্ত্রণ বাড়িতে গিয়ে মাছ খেতে পারবে শুনে স্বপ্না প্রচন্ড পরিমাণে আনন্দিত হয়ে ওঠে, এমনকি লোভে পড়ে তার মুখে জলও চলে আসে। বিমলা কাকিমারা আমাদের মতো গরিব নয়, ওদের কাছে অনেক টাকা আছে, তাই নিজের বৌমার স্বাদের অনুষ্ঠানে বিমলা কাকিমা নিশ্চয়ই দামি দামি মাছের ঝোল খাওয়াবে। আমি কালকে মনের আনন্দে মাছ খাবো। পরের দিন দুপুরবেলা হতে না হতেই স্বপ্না তার শাশুড়ি মাকে বিমলা দেবীর বাড়িতে যাওয়ার জন্য পাগল করে দেয়। তাই কিছুক্ষণের মধ্যেই তারা বিমলা দেবীর ছেলের বউয়ের স্বাদের অনুষ্ঠানে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে মাছের গন্ধে স্বপ্না একেবারে পাগল হয়ে ওঠে। খাবার খাওয়ার সময়, ওরে বাবা, এখানে ভেটকি মাছের ঝোল, পাবদা মাছের ঝোল, মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছের কালিয়া, রুই মাছের পাতুরি, চিংড়ি মাছের ঝোল, তার সাথে তেলাপিয়া মাছের ঝোলও আছে। আমি 1 বছর বিয়ে হয়ে এসেছি, কিন্তু 1 বছরে এতগুলো মাছ আমি কোনোদিনও খাইনি। আজকে আমি সব খাবো। এই বলে স্বপ্না একেবারে হাবাইতের মতো মাছের ঝোল এবং ভাতের উপর ঝাঁপিয়ে পড়ে, আর সে সব ধরনের মাছ খেতে শুরু করে দেয়। বৌমাকে এরকম ভাবে মাছের ঝোল এবং ভাত খেতে দেখে মোনা দেবী ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে, কিন্তু স্বপ্না কোনো দিকেই পাত্তা দেয় না। কিরে মোনা, তোর বৌমা এমন ভাবে মাছের ঝোল আর ভাত খাচ্ছে যেন মনে হচ্ছে আজকে তোর বৌমারই স্বাদের অনুষ্ঠান। আমি জানতাম আমার বৌমা একা মাছ খেতে ভালোবাসে, কিন্তু তোর বৌমা যে এরকম পেটু সেটা তো আমি জানতামই না।
এই বলে বিমলা দেবী এবং পাড়ার অন্যান্য মহিলারা যখন বিমলা দেবীর ছেলের বউকে স্বাদের জন্য পাত সাজিয়ে খাওয়াতে শুরু করে, আর তখনই স্বপ্না বিমলা দেবীর বৌমার পাতের উপর একেবারে ঝাঁপিয়ে পড়ে। সেখান থেকে মাছ তুলে সে খাওয়া শুরু করে দেয়। আর এই দেখে পাড়ার মহিলারা ভীষণ পরিমাণে হাসাহাসি করতে থাকে। কি করছো কি তুমি? তোমাকে দেখে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এরকম পোয়াতি মেয়ে মানুষের পাত থেকে কেউ মাছ তুলে খায়? আজকে তুমি বাড়ি চলো, তোমাকে মজা দেখাচ্ছি। মা, আমাকে বেশি বকাবকি করবেন না। আপনারা সবসময় বলেন যে আপনারা গরিব আর তাই আমাকে মাছ খাওয়াতে পারবেন না। আর আপনি তো জানেন আমার মাছের প্রতি এত লোভ, তাই আজকে আমি মন ভরে মাছ খাবো। এই বলে স্বপ্না অনুষ্ঠান বাড়ির সমস্ত মাছ একাই খেয়ে ফেলে এবং তার শাশুড়ি মায়ের সঙ্গে বাড়িতে চলে যায়। বাড়িতে এসে মোনা দেবী তার বৌমাকে ভীষণ পরিমাণে বকাবকি করে, কিন্তু তবুও স্বপ্নার মাছের প্রতি পাগলামি যায় না। দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু তবুও সে প্রত্যেকদিন রিকির কাছে বিভিন্ন রকম মাছের ঝোল খাওয়ার আবদার করে। আর রিকিকে ধার দেনা করে হলেও বাজার থেকে বউয়ের জন্য মাছ কিনে আনতে হয়, না হলে স্বপ্না বাড়িতে ভাঙচুর করা শুরু করে দেয়। এমনই একদিন কি হলো, বেলা 11টা বাজে, তুমি এখনো ঘুমাচ্ছ কেন? বাজারে যাবে না? আর এত বেলায় তুমি যদি বাজারে যাও তাহলে সব মাছ তো পচে যাবে। তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাজারে যাও, কারণ আমি মাছের ঝোল রান্না করব। স্বপ্নার বারবার বলার পরও রিকি কিছুতেই বিছানা ছেড়ে উঠতে চায় না। আজকে আমি বাজারে যেতে পারবো না, কেননা কালকে আমি তোমার জন্য বাজার থেকে ভেটকি মাছের পেটি আনতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম। কেননা এখন এমনিতেই ভেটকি মাছের অনেক দাম। কালকে আমি 1000 টাকা দিয়ে তোমার জন্য ভেটকি মাছ কিনে এনেছি, সেই জন্য আমার হার্টে কষ্ট শুরু হয়ে গেছে। তারপর তুমি আজকে আবারও বলছো তোমাকে মাছ কিনে দিতে হবে। এই বলে রিকি কাঁদতে শুরু করে, কারণ সে বউয়ের জন্য মাছ কিনতে কিনতে একেবারে দেউলিয়া হয়ে যায়। আর তার ভীষণ পরিমাণে শরীর খারাপও করে। একে মাছের এত বাজার দর, তার উপর স্বপ্না মাছ পাগল। সবকিছু মিলিয়ে রিকি কিছুতেই চাপ সহ্য করতে পারে না। আর এই দেখে স্বপ্না ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। এখন রিকি বাজারে যাচ্ছে না, তার উপর আমার কাছে টাকাও নেই যে আমি বাজার থেকে মাছ কিনে নিয়ে আসবো। আর আমার মনে হচ্ছে রিকি ইচ্ছা করে শরীর খারাপের নাটক করে শুয়ে আছে, যাতে আমাকে মাছ কিনে দিতে না হয়। এখন আমি কিভাবে মাছ খাবো তাহলে? সেদিন দুপুরবেলা মাছের ঝোল এবং ভাত খেতে না পেয়ে স্বপ্না ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। আর তখনই তার ছোটবেলার বান্ধবী প্রিয়া তাকে ফোন করে। স্বপ্নার কথা শুনে প্রিয়া বুঝতে পারে যে স্বপ্নার মন খারাপ, তাই সে স্বপ্নাকে তার মন খারাপের কারণ জিজ্ঞাসা করে। আর বলিস না রে প্রিয়া, আমার দুঃখের কথা কাকে বলবো। যখন বাপের বাড়িতে ছিলাম তখন কি সুন্দর মাছের ঝোল আর ভাত খেতাম, কিন্তু এখন শ্বশুর বাড়িতে আসার পর আমার মাছের ঝোল খাওয়া একদমই বন্ধ হয়ে গেছে। আমার স্বামী আর শাশুড়ি মামাকে কিছুতেই মাছ খেতে দেয় না। ওরা নাকি গরিব, তাই মাছ কিনতে পারবে না। এটা কোনো কথা হলো বলতো? এই ব্যাপার, এই জন্য তোর মন খারাপ? আরে তুই চিন্তা করিস না, তোর জন্য কিন্তু একটা ভালো অফার আছে। অফার? কি অফার বল? শোন, তোদের বাড়ি থেকে 10 মিনিট দূরে একটা গভীর নদী আছে না, সেখানে আমার এক আত্মীয় মাছ চাষ করা শুরু করেছে। আর তার মাছ ধরার জন্য জেলের খুব দরকার। তুই যদি প্রত্যেকদিন গিয়ে মাছ ধরে আমার আত্মীয়কে দিতে পারিস, তাহলে কিন্তু উনি তোকে টাকাও দেবেন আর ফ্রিতে খুশি হয়ে মাছও দেবেন। সুতরাং তোকে কিন্তু আর মাছ খাওয়ার জন্য চিন্তা করতে হবে না। কি সত্যি? আমি প্রত্যেকদিন ফ্রিতে মাছ খেতে পারবো? তাহলে তো কোনো কথাই নেই, প্রত্যেকদিন মাছও খাবো আর টাকাও পাবো। এই ভেবে স্বপ্না নদীতে জেলের কাজ করতে রাজি হয়ে যায়, কিন্তু সে তখনই এই ব্যাপারে তার শ্বশুর বাড়ির লোকজনকে কিছু জানতে দেয় না। পরের দিন সকাল হতে না হতেই স্বপ্না প্রিয়ার আত্মীয় চন্দনবাবুর বাড়িতে গিয়ে পৌঁছায় আর তার সাথে কথা বলে নদীতে জাল ফেলে মাছ ধরতে বসে পড়ে। আপনাদের এই নদীটা দেখে মনে হচ্ছে এখানে অনেক দামি দামি মাছের চাষ হয়, আর সারা নদী জুড়ে একেবারে মাছের গন্ধ ম করছে। আমার কি ভালো লাগছে। হ্যাঁ, আমাদের নদীতে অনেক দামি দামি মাছ চাষ হয়, আর এই মাছগুলো আমরা বাজারে বিক্রি করব। যেমন ধরুন পাবদা মাছ, দেশি তেলাপিয়া মাছ, রুই মাছ, তারপর কাতলা মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ সব আছে। কিন্তু সাবধান, এর মধ্যে এমন ধরনের মাছ আছে যেগুলোকে বশ করা খুবই কঠিন। কিন্তু আমি সব মাছকে বশ করতে পারি। এই বলতে না বলতে স্বপ্নার জালে বেশ অনেকগুলো মাছ উঠে আসে। আর বর্ষাকাল পড়তে না পড়তেই ছিপের মধ্যে এরকম দামি দামি ইলিশ মাছ উঠে আসতে দেখে স্বপ্না ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। স্বপ্নার কাছ থেকে চন্দনবাবু ইলিশ মাছগুলো নিয়ে নেয়, আর ইলিশ মাছ ধরে দেওয়ার জন্য সে স্বপ্নাকে কিছু টাকা দেয় এবং তার সঙ্গে ইলিশ মাছও দেয়। এর ফলে স্বপ্না খুবই খুশি হয়ে ইলিশ মাছ নিয়ে বাড়িতে ফিরে আসে, আর সে নিজের জন্য ভালো করে ইলিশ মাছের ঝোল এবং ভাত রান্না করে। কি ব্যাপার বৌমা, তুমি এত দামি ইলিশ মাছ কোথা থেকে পেলে? নিশ্চয়ই আমার ছেলের পকেট মেরে ইলিশ মাছ কিনে নিয়ে এসেছো। সত্যি তুমি পারো বটে, একদম ওজন বুঝে ভোজন করতে জানো না তুমি। শুনুন, এখন আমার আপনার ছেলের পকেট কেটে মাছ খাওয়ার কোনো দরকার পড়বে না, কারণ আমি নিজে এই ইলিশ মাছ নিয়ে এসেছি। আর এখন আমি প্রত্যেকদিন দামি দামি মাছ নিয়ে আসবো আর মাছের ঝোল খাবো। এই বলে চেটে পুটে ইলিশ মাছের ঝোল দিয়ে স্বপ্না ভাত খেয়ে ফেলে।
পরের দিন সকালবেলা সে আবার মাছ ধরতে চলে যায়। সেদিন স্বপ্না নদী থেকে দামি দামি ভেটকি মাছ নিয়ে আসে আর সেই মাছের ঝোল করে ভাত খায়। এভাবে সে তাদের গরিবের ঘরে প্রত্যেকদিন দামি দামি মাছ নিয়ে আসে আর সেই মাছ দিয়ে ঝোল করে। এর ফলে স্বপ্নার মাছের প্রতি লোভ যেন আরো বেড়ে যায়, আর এই বিষয়টা তার স্বামী কিংবা শাশুড়ি মা মোটেই পছন্দ করে না। তোমার কি ব্যাপার বলো তো স্বপ্না? প্রত্যেকদিন সকালবেলা তুমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ আর বাড়ি ফেরার সময় দামি দামি মাছ নিয়ে ফিরছো। আমার কিন্তু ব্যাপারটা ভালো মনে হচ্ছে না। তুমি কোথা থেকে এত দামি দামি মাছ পাচ্ছ? আমি যখন দুপুরবেলা দামি মাছ দিয়ে ভাত খাবো তখন তুমি আর তোমার মা একদম আমাকে টুকবে না। আর তোমাদের দুজনকে তো আমি মাছ ভাত খেতে বলছি না, তোমরা গরিবের মতো ডিমের ঝোল ভাত খাও না, কিন্তু আমাকে মাছ ভাত খেতে দাও। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। একদিন চন্দনবাবু তার পারিবারিক সমস্যার কারণে নদীর ধারে আসতে পারে না। এর ফলে মাছ ধরার দায়িত্ব পুরোপুরি স্বপ্নার উপর ছেড়ে দেয়। আর সেই দিনই স্বপ্নার মাছের প্রতি লোভ আরো তীব্র হয়ে ওঠে। আজকে আমি নদীতে জাল ফেলে অনেকক্ষণ বসে থাকবো আর দামি মাছ ওঠার অপেক্ষা করব। আর আজকে আমি সব মাছগুলো বাড়িতে নিয়ে চলে যাব। চন্দনদাকে মিথ্যা কথা বলে দেব যে জালে আজকে একটাও মাছ ওঠেনি। এই বলে স্বপ্না নদীতে অনেকক্ষণ ধরে জাল ফেলে বসে থাকে আর কিছুক্ষণ পরেই তার জাল ভারী হতে শুরু করে। ফলে স্বপ্না জাল ধরে অনেকক্ষণ ধরে টানাটানি করে। সে ভাবে যে জলের মধ্যে অনেক দামি দামি মাছ আটকে পড়েছে, তাই সে প্রাণপণে সেই জালে টান দেয়। এমন সময় নদী থেকে একটা হাঙর মাছ জালের মধ্যে উঠে আসে, কিন্তু স্বপ্না বুঝতে না পেরে সেই হাঙর মাছকে নদীর ধারে নিয়ে আসে। আর এত বড় হাঙর মাছ দেখে স্বপ্না ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। তখনই সেই হিংস্র হাঙর মাছ জাল ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে আর স্বপ্নার হাতে জোরে একটা কামড় বসিয়ে দেয়। ওরে বাবা গো বাবা, কে আছো? আমাকে বাঁচাও, এই মাছ আমাকে খেয়ে ফেললো, এই হাঙর আমাকে মেরে ফেললো। নদীর ধারে স্বপ্নার চিৎকার শুনে লোকজন জড়ো হয়ে আসে আর তারা রক্তাক্ত স্বপ্নাকে নিয়ে হসপিটালে চলে যায়। ততক্ষণে হাঙর মাছ নদীর মধ্যে পালিয়ে যায়। এই খবর যখন স্বপ্নার শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায় তখন তারা হসপিটালে তাড়াতাড়ি চলে যায়। সেখানে স্বপ্নাকে হাতে ব্যান্ডেজ করে বসে থাকতে দেখা যায়। স্বপ্না তখন না পেরে নিজের শ্বশুর বাড়ির লোকজনকে সমস্ত সত্যি কথা বলতে বাধ্য হয়। দেখেছো, শ্বশুর বাড়ির লোকেদেরকে না জানিয়ে নদীতে জাল ফেলে মাছ ধরতে গেলে কি হয়? তোমার তো কোনো ধারণা নেই। ওই নদীতে হাঙর মাছ ছাড়াও আরো অনেক বিষাক্ত বিষাক্ত মাছ আছে, এমনকি কুমির পর্যন্ত আছে। ভাগ্যিস তুমি কুমিরের পেটে চলে যাওনি, তাহলে কি হতো বলো তো? এভাবেই এই যাত্রায় স্বপ্নার একেবারে শিক্ষা হয়ে যায়। আর সে যেহেতু চন্দনদার সঙ্গে এরকম প্রতারণা করেছে, তাই তাকে আর নদীতে মাছ ধরতে যেতে হয় না। স্বপ্নার কখনো প্রত্যেকদিন মাছের ঝোল আর ভাত খাওয়া নিয়ে পাগলামি করে না। সে তার শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে সুষম স্বাভাবিক খাদ্য খেয়ে জীবন কাটায়। কবিতা দেবীর 3 নতুন বৌমা প্রিয়া, সুমনা এবং ছোটন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসার পর থেকেই কবিতা দেবীর বাড়ি একেবারে আনন্দে ঝলমল করে ওঠে। তারা 3 বউ ভীষণ পরিমাণে ভ্রমণ পিপাসু ছিল। কোথাও ঘুরতে যাওয়ার নাম শুনলে, বিশেষ করে বিদেশে ঘোরার কথা উঠলে তারা আর নিজেদেরকে ঠিক রাখতে পারে না। ফলে বিয়ের পর থেকেই 3 জনে তাদের বরদের বিদেশে ঘুরতে যাওয়ার জন্য মাথা খারাপ করতে শুরু করে। কিন্তু 3 ভাই তাদের নিজের বউদের বিদেশে ঘুরতে যাওয়ার উচ্চ প্রত্যাশা দেখে সবসময় খরচার ভয়ে পিছিয়ে আসে। 3 মাস হয়ে গেল বিয়ে হয়েছে, কিন্তু এখনো আমাদের হাজবেন্ডরা আমাদেরকে হানিমুনে বিদেশে ঘুরতে নিয়ে গেল না। আমার আর বাড়িতে বসে বসে ভালো লাগছে না। সবাই কি সুন্দর বিদেশে ঘুরতে যাচ্ছে, কিন্তু আমাদের কপালটা দেখ কেমন জঘন্য। একেবারে ঠিক কথা বলেছো। এই তো কালকেই আমার সঙ্গে পাশের বাড়ির রমলার দেখা হয়েছিল। ওর বরের সঙ্গে হানিমুন করার জন্য সুইজারল্যান্ডে যাচ্ছে। আমি যেই এই কথাটা আমার বরকে বলেছি, অমনি বলে ওদের নাকি অনেক ঘুষের টাকা আছে, তাই সুইজারল্যান্ডে যাওয়াটা রমলাদের কাছে কোনো ব্যাপার নয়। আরে ওসব নাটকের কথা। তুই যদি সুইজারল্যান্ডে যাওয়ার জন্য জোর করতে শুরু করিস, তাই আগে থেকেই তোকে কাঁদুনি শুনিয়ে দিচ্ছে। আমার মনে হয় আমাদের বরেরা আর কখনো আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে না। সন্ধ্যাবেলা 3 ভাই অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে আর তখনই 3 বউ বিদেশে হানিমুনে যাওয়ার জন্য তাদের বরদের কানের কাছে ঘ্যান ঘ্যান শুরু করে। এরকম প্রত্যেকদিন বিদেশে ঘুরতে যাওয়ার এক কথা শুনতে তাদেরও ভালো লাগে না। তারা সবসময় কোনো না কোনো বাহানা দিয়ে হানিমুনে যাওয়ার কথা ঘুরিয়ে দেয়। প্রিয়া, সব সময় তুমি যদি এরকম বাচ্চাদের মতো বিদেশে ঘুরতে যাওয়ার জন্য জেদ করো, তাহলে কি করে হবে? তুমি তো ভালো করেই জানো আমার জব কিরকম আনসার্টেন। এখন আমি যদি ফট করে তোমার সাথে বিদেশে হানিমুনে চলে যাই, আর তখন যদি আমার কোনো জরুরি কাজ পড়ে যায়, আর সবচেয়ে বড় কথা বিদেশে ঘুরতে যাওয়ার মতো টাকা তো আমার কাছে নেই এখন।
ওরে বাবারে জাদু আমার, তোমার কাজের জন্য আমি কি আমার হানিমুনটাও মিস করে দেব? তোমার কাজ চলে গেলে আবার তুমি নতুন কাজ পেয়ে যাবে, কিন্তু নতুন বিয়ে হওয়ার পর যদি হানিমুন পিরিয়ডটা মিস হয়ে যায় আর সবসময় এরকম টাকা নেই করে গাল শুকাবে না তো? হ্যাঁ দিদি একদম ঠিক কথা বলেছে। শিবম, দিদির কথা কান খুলে শুনে নাও, আমিও কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না, কারণ তোমাদেরকে অনেক ছাড় দিয়েছি। এবার তোমাদের 3 ভাইকে কিন্তু আমাদেরকে হানিমুনে নিয়ে যেতেই হবে। তোমরা যতই বলো, আমার একটা সন্দেহ হচ্ছে, তোমরা আমাদেরকে হানিমুনে নিয়ে যেতে চাইছো না কেন বলো তো? আমার মনে হচ্ছে তোমরা 3 জনে বাড়িতে বউ রেখে বাইরে অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করছো, সেই কারণেই আমাদের সঙ্গে হানিমুনে যেতে চাইছো না। ছি ছোটন, এরকম কথা তুমি আমাদের 3 ভাইকে বলতে পারলে? আর তোমার তো দেখছি মুখে কিছুই আটকাই না, নিজের ভাসুর আর ভাসুরের বউদের সামনে এরকম নোংরা কথা বলো। আর আমাদের অত ক্ষমতা নেই যে তোমাকে বিদেশে ঘুরতে নিয়ে যাবো, বুঝেছো? এই কথা বলে 3 ভাই খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে। পরের দিন ভোরবেলা উঠে যাতে বউদের মুখে আবার হানিমুনে নিয়ে যাওয়ার কথা না শুনতে হয়, তাই তাড়াতাড়ি করে তারা 3 ভাই নিজেদের বউদের ঘুম থেকে ওঠার আগে অফিসে চলে যায়। রোজ রোজ একই কাণ্ড, বউরা বলে হানিমুনে যাবে আর বরেরা কাজের চাপে একেবারেই হানিমুনে যাওয়ার বিপক্ষে। তাই কোনো উপায় না পেয়ে এবার 3 বউ তাদের স্বামীদেরকে কিছু না জানিয়েই নিজেদের কাঁধেই ঘুরতে যাওয়ার প্ল্যান করার দায়িত্ব তুলে নেয়। তারা 3 জনে খাটে বসে ল্যাপটপ ঘাটাঘাটি করে বিভিন্ন বিদেশি জায়গা দেখছে, এমন সময় তাদের শাশুড়ি মা সেখানে আসে। কি হলো বৌমা, এত বেলা হয়ে গেছে, তোমরা কেউ রান্নাঘরে গেলে না? আমার ভীষণ পরিমাণে খিদে পেয়েছে। সাত সকালবেলা সামনে একটা মেশিন খুলে সেই দিকে তাকিয়ে বসে আছো, যাও তাড়াতাড়ি রান্না করে আমাকে খেতে দাও। মা কিছু মনে করবেন না, কিন্তু আপনাকে একটা কথা বলি, সংসারের প্রতি ডিউটি পালন করে আমরা হাঁপিয়ে গেছি। এবার আমাদের একটু নিজেদের জন্য সময় দরকার, আর তার জন্য প্রয়োজন ঘুরতে যাওয়া। সুতরাং আপনার ছেলেদেরকে বলুন আমাদেরকে ঘুরতে নিয়ে যেতে, আর না হলে আমরা সংসারের কোনো কাজই করতে পারবো না। সে কি, এই সামান্য ব্যাপারের জন্য তোমরা সংসারের কাজ করবে না? এই তো কদিন পরে শনি রবিবার পড়বে, আর শনিবারে আমার ছেলেদের অফিস ছুটি থাকে। যাও 2 দিনের জন্য আশেপাশে কোথাও থেকে ঘুরে এসো। আমিও বিয়ের পর তোমার শ্বশুর মশাইয়ের সঙ্গে এরকম 2-1 দিনের জন্য কোথাও ঘুরতে বেরিয়ে পড়তাম, তাহলে মন ভালো হয়ে যেত। আপনাদের সময় আলাদা ছিল আর আমাদের সময় অন্যরকম। 2 দিনের জন্য আশেপাশে ঘুরে আসলেই কি হানিমুন হয়ে গেল নাকি? আমরা ঠিক করেছি যে 3 জনে মিলে বিদেশে বেড়াতে যাব, আর তার জন্য কম করে হলেও 15 দিন তো দরকার। সে কি, তোমরা যদি 15 দিনের জন্য ঘুরতে যাও তাহলে আমাকে কে দেখবে? না, অত দিনের জন্য বিদেশে বেড়াতে যেতে হবে না। এসব এলাহি ভাবে ঘোরাফেরা করে টাকার অপচয় করা আমার মোটেই পছন্দ না। এই বলে কবিতা দেবী সেখান থেকে চলে যায়। শাশুড়ি মায়ের এরকম কথা তারা 3 বউ কিছুতেই পছন্দ করে না, কিন্তু তবুও তারা 3 বউ কোনো কথা না বলে আবার রান্নাঘরে গিয়ে শাশুড়ি মায়ের জন্য রান্না করা শুরু করে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। 3 বউ বিদেশে হানিমুন করতে যাবে বলে একেবারে মরিয়া হয়ে ওঠে। একদিন প্রিয়া খবরের কাগজে একটা ট্রাভেল এজেন্সির অ্যাড দেখে। এই দেখ, খবরের কাগজে কি লেখা আছে, 15 দিনের জন্য থাইল্যান্ড ঘুরতে নিয়ে যাবে মাত্র 15,000 টাকায়। এত কম টাকায় বিদেশে ঘোরার কথা তো ভাবাই যায় না। কি বলো তুমি, মাত্র 15,000 টাকায় থাইল্যান্ড ঘোরা হয়ে যাবে? এর থেকে সুবর্ণ সুযোগ কিন্তু আর কিছুই হতে পারে না। আমরা তাহলে এই ট্রাভেল এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করি আর থাইল্যান্ডে গিয়ে নিজেদের হানিমুনটা করে আসি। 3 মক্কেল বাড়িতে ফিরুক, তারপর না হয় থাইল্যান্ডে যাওয়া নিয়ে তাদের সঙ্গে কথা বলবো। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে দিদি? এখন আমাদের হাজবেন্ডদের কোনো কিছু জানানোর প্রয়োজন নেই। যেই থাইল্যান্ডে ঘুরতে যাওয়ার কথা শুনবে, তাও আবার 15 দিনের জন্য অমনি কোনো না কোনো অজুহাত দেখিয়ে ক্যান্সেল করে দেবে। তার থেকে ভালো আমরা নিজেদের মতো ট্যুর প্ল্যান করে নিই, আর সবকিছু ব্যবস্থা হয়ে যাওয়ার পর ওদেরকে জানাবো। ছোটনের কথা তাদের ঠিক বলে মনে হয়। পরের দিন 3 ভাই অফিসে চলে যাওয়ার পর 3 বউ তাড়াতাড়ি করে তাদের শাশুড়ি মাকে খেতে দিয়ে দেয়। শাশুড়ি মা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে 3 জনে মিলে সেই ট্রাভেল এজেন্সির সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। তার একটি বিল্ডিং এর সামনে গিয়ে দেখে যে সেখানে বোর্ড লাগানো আছে, আর সেই বোর্ডে লেখা থাকে ধনচুন ট্রাভেল এজেন্সি। ট্রাভেল এজেন্সির এমন বিকট নাম দেখে তারা প্রথমে একটু অবাক হয়ে যায়। এ আবার কেমন ট্রাভেল এজেন্সির নাম রে? পেপারে তো এরকম নাম লেখা ছিল না। ধনচুন ট্রাভেল এজেন্সি, কি জানি বাবা। এই ধনচুন যদি থাইল্যান্ড বলে অন্য কোথাও নিয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। আরে আগে থেকে তুমি এত কিছু কেন ভেবে নিচ্ছ? নামে কি এসে যায় আমাদের? এত সস্তায় বিদেশে ঘোরার সুযোগ আর কখনো পাবো না। এই চলো তো আগে ভেতরে গিয়ে দেখি, এই ট্রাভেল এজেন্সির মালিকের সঙ্গে আগে কথা বলি। 3 জনে ওই বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে। তারা দেখে যে অফিসের ভেতরে একটা লোক কোট প্যান্ট পরে চেয়ারের উপর বসে আছে। সে হাসতে হাসতে তাদের 3 জনকে নিজের অফিসে আপ্যায়ন করে।
আসুন আসুন, ধনচুন ট্রাভেল এজেন্সিতে আপনাদের স্বাগত। ব্যাংকক থেকে পাটায়া, থাইল্যান্ড টু সুইজারল্যান্ড, সবচেয়ে কম টাকায় ঘুরিয়ে দেবো। বলুন বলুন, কোন প্যাকেজটা নেবেন? বিশ্বাস করুন দাদা, অনেকদিন কোথাও ঘুরতে যাই না। স্বামীরা সবসময় এত ব্যস্ত থাকে যে এখনো পর্যন্ত হানিমুনে যেতে পারিনি। আমরা 3 বউ 15,000 টাকায় থাইল্যান্ডে হানিমুন করতে যেতে চাই। আপনি যদি একটু ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয়। ও এই ব্যাপার, কোনো সমস্যা নেই। এক চুটকিতেই আপনাদের প্লেনে করে থাইল্যান্ড পাঠিয়ে দেবো। কিরকম প্যাকেজ নেবেন বলুন? 15,000 টাকায় থাইল্যান্ডে থাকা খাওয়া সব হয়ে যাবে, তার সঙ্গে কমপ্লিমেন্টারি সমস্ত ভিজিটিং প্লেসে ঘোরা ফ্রি। দারুন দারুন, তাই হবে। 15,000 টাকায় এত ভালো অফার আমরা মিস করতে চাই না। এত সুন্দর জায়গা এত সস্তায় ট্রাভেল করতে পারবো ভেবেই আমাদের খুব ভালো লাগছে। কিন্তু একটাই সমস্যা, আপনাদের ভাবনাটা তাড়াতাড়ি বাস্তবায়িত করতে হবে, কেননা আমাদের কাছে প্লেনের সিট খুব কম। কিন্তু সবাই পেপারে অ্যাড দেখে তাড়াতাড়ি করে প্যাকেজ বুক করে নিচ্ছে। আপনারা যদি থাইল্যান্ডে ঘুরতে যেতে চান তাহলে আজকের মধ্যে আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করে প্যাকেজ বুক করে রাখতে হবে। এত কম দিনের মধ্যে প্যাকেজ বুক করার কথা শুনে 3 বউ একটু চুপ করে যায়, কারণ তারা যতই ভাবুক যে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করাটা কোনো ব্যাপার নয়, তবুও এই কাজ অতটাও সহজ ছিল না। স্বামীদের এবং শাশুড়ি মাকে কিছু না জানিয়ে থাইল্যান্ডে হানিমুন করতে যাওয়ার মতো প্ল্যান করার জন্য সাহসের দরকার ছিল, কিন্তু তারা এই সুবর্ণ সুযোগও হাতছাড়া করতে চায় না। প্লিজ দাদা, এরকম করে বলবেন না। দেখুন, আমরা 3 জন আপনার বোনের মতোই, তাই আমাদেরকে একটু সময় দিন। একদিনের মধ্যে আমরা সব পেমেন্ট আপনাকে করে দেব। বুঝতেই তো পারছেন, বাড়ির লোকের সঙ্গে কথা না বললে একটা বাজে ব্যাপার হবে। এরকম কথাই কিছুতেই রাজি হতে চায় না, কিন্তু 3 বউ অনেক জোরাজুরি করলে সে একদিনের জন্য অপেক্ষা করতে রাজি হয়। 3 জনে ঠিক করে যে প্রথমে তারা এই ব্যাপার নিয়ে তাদের শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলবে। যেমন ভাবা তেমনই কাজ। বাড়িতে ফেরার পরেই তারা তাদের শাশুড়ি মায়ের ঘরে চলে যায়। প্রথমে তারা কিভাবে থাইল্যান্ডে যাওয়ার কথা শুরু করবে সেটা বুঝতে পারে না। তারা মনে অনেক জোর নিয়ে তাদের শাশুড়ি মায়ের কাছে থাইল্যান্ডে হানিমুন করার কথা প্রকাশ করে। মা, আমরা একটা দারুণ অফার পেয়েছি। মাত্র 15,000 টাকায় থাইল্যান্ডে ঘুরতে যেতে পারবো, আর কালকের মধ্যে টাকাটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে। আপনি যদি আমাদেরকে পারমিশন দেন তাহলে এই ট্যুর আমরা খুব সহজেই প্ল্যান করতে পারবো। কবিতা দেবী প্রথমে কিছুতেই রাজি হতে চায় না, কিন্তু 3 বৌমা তাকে নানান রকম ভাবে কারণ দেখিয়ে সব ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দেয়। এর ফলে তাদের শাশুড়ি মাও সহজেই রাজি হয়ে যায়। 3 বৌমা মনের আনন্দে থাইল্যান্ডে যাওয়ার জন্য নানান রকমের প্ল্যান করতে শুরু করে। তারা স্বামীদেরকে সারপ্রাইজ দেবে বলে মনের আনন্দে স্বামীদের পছন্দ মতো ভালো ভালো খাবারও রান্না করে। 3 ভাই অফিস থেকে ফিরে আসার পর এত সুন্দর সুন্দর রান্না দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। তোমাদের 3 বউয়ের আজকে কি ব্যাপার বলো তো? এত খোশ মেজাজে আমাদের সমস্ত পছন্দ করা রান্না করছো, মিষ্টি মিষ্টি কথা বলছো, আবার কোনো কাণ্ড ঘটালে না তো? সবসময় তো এমন দাঁত মুখ খিচিয়ে থাকো যে কথাই বলা যায় না, কিন্তু আজকে হঠাৎ কি হলো? তোমাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। আমরা 3 জন মিলে ঘুরতে যাওয়ার সব প্ল্যান করে ফেলেছি, আর মাও কোনো আপত্তি করেনি। কিন্তু আমরা আর বিদেশে ঘুরবো না গো। তোমাদের কথা ভেবে আমরা 2 দিনের জন্য ফরিয়া পুকুরে গিয়ে ঘুরে আসবো। হ্যাঁ, এতে খরচও কম হবে আর তোমাদের অফিসও বেশি ছুটি হবে না। আর হ্যাঁ, কালকে সকলে ফরিয়াপুকুর ট্রাভেল এজেন্সি থেকে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 3,000 টাকা কাটবে, বুঝলে? তাই আগে থেকে কিন্তু তোমাদের জানিয়ে দিলাম। যাক, তাহলে তোমাদের মাথা থেকে বিদেশে হানিমুন করতে যাওয়ার ভূতটা নেমেছে, আর এটা জেনেও ভালো লাগলো। আর 3,000 টাকা আমাদের 3 ভাইয়ের কাছে কোনো ব্যাপার না। তোমরা তাহলে প্যাকিং কমপ্লিট করে নাও, আমরা এই উইকের শেষেই ফরিয়াপুকুরে গিয়ে হানিমুন করে আসবো। 3 ভাই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে 3 বউ মিলে সঙ্গে সঙ্গে ধনঞ্জয় বাবুকে ফোন করে তাদের স্বামীদের সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস পাঠিয়ে দেয়। পরের দিন সকালবেলা উঠে তারা আবার অফিসে চলে যায়। দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যায়। কিছুক্ষণ পর হঠাৎই 3 বউ দেখে যে তাদের স্বামীরা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে। স্বামীদের চোখে এরকম জল দেখে 3 বউ ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। তোমরা এরকম কাঁদছো কেন? অফিসের কাছে কোনো কারচুপি করেছো নাকি? এই সময় তো তোমরা কোনোদিনও অফিস থেকে ফিরে আসো না, কারণ কাজের চাপ থাকে। আর আজকে তাহলে এখন কাঁদতে কাঁদতে ফিরছো যে? কারচুপি আমরা করিনি, কারচুপি তোমরা আমাদের সাথে করেছো। কিছুক্ষণ আগে আমাদের ব্যাংক থেকে 3 লক্ষ টাকা একটা অচেনা কোম্পানি কেটে নিয়েছে, আর তোমরা বলেছিলে 3,000 টাকা কাটবে। কোন কোম্পানি থেকে তোমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছো যে ফরিয়াপুকুর যেতে 3 লক্ষ টাকা ডিমান্ড করছে? ব্যাংক থেকে 3 লক্ষ টাকা কেটে নেওয়ার কথা শুনে 3 বউয়ের মাথা একেবারে ঘুরে যায়। কবিতা দেবী নিজের কানে এরকম কথা শুনতে পারে না। এর ফলে সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সারা বাড়িতে কান্নাকাটি হইচই পড়ে যায়। এটা কি করে সম্ভব? আমাদেরকে মিস্টার ধনঞ্জয় ধুনচুন বাবু বলেছিল থাইল্যান্ডে যেতে 15,000 টাকা খরচ হবে, আর তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সে 3 লক্ষ টাকা কেটে নিল। তারা সেই মুহূর্তে ধনঞ্জয় ধুনচুনকে ফোন করলে ফোন বারবার সুইচ অফ বলে। তারা বুঝতে পারে যে ধনঞ্জয় ধুনচুন তাদের সঙ্গে টাকার ধুনচুন করে 3 লক্ষ টাকা চুনা লাগিয়ে দিয়েছে।
তোমাদের মাথায় কি ছিট আছে নাকি? পেপারে অ্যাড দিল যে থাইল্যান্ড ঘুরতে যেতে মাত্র 15,000 টাকা লাগে, আর সেই অ্যাড দেখে তোমরা লোভে একটা জোচ্চোর ট্রাভেল এজেন্সির সাথে দেখা করতে দৌড়ালে। ওদের রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের জানা আছে? প্রিয়া, সুপর্ণা এবং ছোটন কোনো কিছুর উত্তর দিতে পারে না। কিছুক্ষণ পর কবিতা দেবীর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পর সে আরো জোরে জোরে কান্নাকাটি করতে শুরু করে। হায় হায়, আমি কেন ওদের কথায় রাজি হলাম? জীবনে বরের টাকায় বিদেশে ঘুরতে যাইনি, কেন এই বুড়ো বয়সে এসে আমার 15,000 টাকায় বিদেশে ঘোরার শখ হলো? 3 বউ মিলে আমাকে লোভ দেখালো যে ওরা নাকি আমাকেও বিদেশে ঘুরতে নিয়ে যাবে, আর আমি কম টাকায় বিদেশে ঘোরার লোভে বৌমাদেরকে পারমিশন দিয়ে দিলাম। এসব কথা শুনে 3 ভাইয়ের কাছে সব ঘেটে ঘ হয়ে যায়। একেই তাদের 3 লক্ষ টাকা ফ্রড হয়ে গেছে, তার উপরে কোনো মতেই ধুনছুন বাবুর সঙ্গে তারা যোগাযোগ করতে পারে না। পুলিশে ব্যাপারটা জানানো হলে তারা মিস্টার ধুনছুন বাবুর কোনো খোঁজ পায় না। এইভাবে 3 বউয়ের বিদেশে হানিমুন করতে যাওয়ার স্বপ্নের জন্য দিন দুপুরে তাদের স্বামীদেরকে 3 লক্ষ টাকা চুরির ধাক্কা সহ্য করতে হয়। তারা কাঁদতে কাঁদতে নিজেদের স্বামীদের কাছে ক্ষমা চায়। তারপর থেকে আর কখনো তারা বিদেশে যাওয়ার জন্য কোনোরূপ বায়না করে না।